আমাদের অনেকেই মনে একটা প্রশ্ন আছে, যদি আমার বড় কোনো ধরনের রোগ হয়ে যায় তাহলে কি করব। এর জন্য আমরা অনেকেই মেডিক্লেম করে রাখি, এস, অথবা অনেকের করা নেই, রোগ হয়ে গেল কিন্তু মারা গেল না। সেক্ষেত্রে হয়তো এমন সিচুয়েশন ক্রিয়েট হলো যা পরবর্তীকালে আমরা এরকম অবস্থায় পড়লে আর হয়তো ভবিষ্যতে কাজ করতেও পারছি না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বেঁচে থাকাকালীন এককালীন ট্রিটমেন্টের জন্য এবং পরবর্তী লাইফ চালানোর জন্য এককালীন অনেক টাকা প্রয়োজন। এই জায়গা থেকে কিভাবে আমরা বেরোবো বা ফাইট করব, ইয়েস, আজকে এই নিয়ে আলোচনা হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাকিব, আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আজকে আরো একটা নতুন পলিসি নিয়ে আলোচনা করব, ন্যাশনাল ক্রিটিক্যাল ইলনেস। এর কিন্তু দুটো উপায় আছে। এক হলো টার্ম ইন্স্যুরেন্স উইথ ক্রিটিক্যাল ইলনেস কভার, আর এক আন্ডার লাইফ ইন্স্যুরেন্স। আর একটা হলো টার্ম ইন্স্যুরেন্স নয়, বাট অনলি ক্রিটিক্যাল ইলনেস কভার হুইচ ইজ আন্ডার জেনারেল ইন্স্যুরেন্স। আজকে আমরা সেকেন্ড অপশনটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অপশনটা নিয়ে আর অন্য ভিডিও বানাবো, যেখানে ডেথ হয়ে গেল কভার করছে, ক্রিটিক্যাল ইলনেসও অনেক কভার করছে, বাট অনেক ক্ষেত্রে প্রিমিয়াম অনেক বেশি হয়ে যায়, অনেকে অ্যাফোর্ডেবল হয় না। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্রিটিক্যাল ইলনেসটাও নেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি আজকে ন্যাশনাল ক্রিটিক্যাল ইলনেস পলিসি নিয়ে আলোচনা করব। কেন ন্যাশনাল? আগেও আপনারা জানেন, যেখানে রিস্ক অ্যাপেটাইট ক্ষমতা অনেক বেশি গভর্নমেন্ট কোম্পানির। সেক্ষেত্রে আমরা যখন 50 লাখ, 60 লাখ, 1 কোটি এই ধরনের সাম ইনসিওর চাইছেন, অনেক ইজিতে পেতে চাইছেন, তখনই কিন্তু গভর্নমেন্ট কোম্পানি যাওয়াই বেস্ট হয়। হঠাৎ ধরুন হার্ট অ্যাটাক হলো, হার্ট অপারেশন হলো, কিডনি প্রবলেম হলো, অথবা পার্মানেন্ট ডিসেবল হয়ে গেল, এগুলো মেজর মেজর ডিজিজ বলছি, এগুলো যেমন কভার করছে। এছাড়াও আরো অনেক এই ধরনের 7টা জিনিস, 11টা জিনিস, 11টা ডিজিজ কভার করে প্ল্যান এ তে। এছাড়া এর সাথে আরো 26টা ডিজিজ কভার করে, যেগুলো এত বড় মেজর ডিজিজের পর্যায়ে পড়ে না। সব মিলে 37 ডিজিজ কভার করে প্ল্যান বি নিলে ন্যাশনাল ইন্স্যুরেন্স। আমরা এখানে চার্ট দিয়ে দিলাম, আপনার ডিজিজ গুলো দেখতে পাবেন। এর মধ্যে দেখুন অনেক জিনিস আছে, যেমন লিভার প্রবলেম আছে, নিউরো প্রবলেম আছে, পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ থেকে শুরু করে অনেক কমন জিনিস হয়, যেমন ব্লাইন্ডনেস, চোখে দেখতে পাচ্ছে না বা কথা বলতে পারছে না বা কানে আর শুনতে পাচ্ছে না, কোনো কন্ডিশন ডিউ টু অ্যাক্সিডেন্ট হতে পারে, ডিউ টু ডিজিজও হতে পারে। সেটাও কিন্তু এই ক্রিটিক্যাল ইলনেস পলিসিতে কভার করেন। এই ক্রিটিক্যাল ইলনেস পলিসি কিন্তু ইনডেমনিটি পলিসি নয় মেডিক্লেম মতো, অর্থাৎ যতটা আপনার খরচা হচ্ছে ততটা কিন্তু নয়, এটা বেনিফিটেড পলিসি। যত লাখ টাকা সাম ইন্স্যুর নিয়েছেন তত লাখ টাকায় এককালীন পেয়ে যাবেন, ইয়েস। এটাই হচ্ছে বেনিফিটেড পলিসি বলা হয়। আপনি লিস্টটা দেখলে বুঝতে পারবেন, এখানে ইজিলি প্রুভেন অনেক ডিজিজ আছে। যদি আপনি প্ল্যান বিটা নিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু পকেটটাও প্রেফার করার ব্যাপার আছে। পকেট যদি ইজিলি প্রেফার না করেন, তখন প্ল্যান এ দেখতে পারেন, লিস্টে দেখে নিন, যেটা স্ক্রিনে লিস্ট দেখতে পাচ্ছেন। আর এই ক্রিটিক্যাল ইলনেস আপনি কি ইচ্ছা মতো সাম ইনস্যুর নিতে পারেন? না, আপনার যা অ্যানুয়াল ইনকাম তার কিন্তু 5 টাইমে কিন্তু এই ক্রিটিক্যাল ইলনেস পলিসি নেওয়া যায়। সাপোজ আপনার বা আমার অ্যানুয়াল ইনকাম ইয়ারলি 10 লাখ টাকা, তাহলে কত লাখ টাকা পর্যন্ত সাম ইন্স্যুরেন্স নিতে পারি? 50 লাখ টাকা পর্যন্ত। কিন্তু আমার মিসেস জব করে না বা বাচ্চারা জব করে না, তাদেরকে কি ক্রিটিক্যাল ইলনেস পলিসি কভার করা যায়? ইয়েস, করা যায়। সেক্ষেত্রে 50% অফ আওয়ার সাম ইন্স্যুর, বা আপনার যেটা সাম ইন্স্যুর নিচ্ছেন তার 50% কিন্তু ওয়াইফ বাচ্চার জন্য হয়ে যেতে পারে, এবং ডিপেন্ডেন্ট প্যারেন্টস এর জন্য 50% সাম ইন্স্যুর পর্যন্ত নেওয়া যেতে পারে। ন্যাশনাল ক্রিটিক্যাল ইলনেসের এন্ট্রি এজ হচ্ছে 65 ইয়ার্স। ডিপেন্ডেন্ট প্যারেন্টস এর ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য, 65 ইয়ার্স এন্ট্রি, আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর প্রি পলিসি কি হেলথ চেক আপ লাগে? যদি আপনার বয়স 45 এর মধ্যে হয়ে থাকে, তাহলে প্রি পলিসি হেলথ চেক আপ লাগবে না। আর যদি 20 লাখ টাকা নিচে সাম ইন্স্যুর নেন, 20 লাখ টাকার উপরে সাম ইন্স্যুর নিলে, অথবা 45 অ্যাবভ হয়ে গেলে, তখন কিন্তু হেলথ চেক আপ ম্যান্ডেটারি। হেলথ চেক আপ কি কি হেলথ চেক আপ হবে তার একটা লিস্ট দেওয়া হলো।
আপনি এই চার্টগুলো দেখে নিন স্ক্রিনে। এছাড়া এই যে টেস্টগুলো হবে এর কিন্তু 50% আবার আপনি রিএম্বার্স পাবেন কোম্পানির তরফ থেকে, যাই খরচা হয়ে থাকুক আপনি যেখানে খুশি টেস্ট করাতে পারেন। এছাড়া আপনাকে আরো কয়েকটা জিনিস জানা প্রয়োজন, সেগুলো হলো, প্রথমেই বলি, সেক্ষেত্রে আপনার সার্ভাইভাল পিরিয়ড, ক্রিটিক্যাল ইলনেসে সার্ভাইভাল পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনার হার্ট ডিজিজ হয়ে গেল বা কিডনি ফেলিওর হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোম্পানি অনেক টাকা দিয়ে দিল, এখানে এখানে একটু ভাবার আছে। সার্ভাইভাল পিরিয়ড মানে ডিজিজ হওয়ার পরে কিছুদিন জীবিত থাকতে হবে। যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ বা কিডনি ফেলিওর, এগুলো কিন্তু 30 দিন পর্যন্ত কিন্তু প্রবলেম অ্যারাইজ হওয়ার পরে বা ফার্স্ট ডায়াগনোস হওয়ার পরে 30 দিন পর্যন্ত বেঁচে থাকতে হবে। কিছু ডিজিজ আছে 3 মাস পর্যন্ত বেঁচে থাকতে হবে, আমরা চার্টে দিয়ে দিলাম। এবং যেগুলো ইজিলি প্রুভেন ডিজিজ, যেমন ব্লাইন্ডনেস, ড্রাফনেস, লস অফ স্পিচ, এগুলোর ক্ষেত্রে কিন্তু 6 মাস জীবিত থাকতে হবে ফার্স্ট ডায়াগনোস হওয়ার পরে। আপনি চার্টে দেখে নিন, চার্টটাও দিয়ে দিলাম। এর পরের স্টেপে আসে, সেটা হলো প্রি এক্সিস্টিং কন্ডিশন। কারোর যদি পলিসি নেওয়ার সময় যদি কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন থেকে থাকে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবিসিটি, এইগুলোর জন্য যদি কোনো ভবিষ্যতে ডিজিজ হয় তাহলে কি হবে? তাহলে এগুলো কভার করবে আফটার 4 ইয়ার্স অফ পলিসি কন্টিনিউশন। রিসেন্টলি সার্কুলার দিয়েছে আইআরডিআই থেকে যে 3 বছর পরেই প্রি এক্সিস্টিং ডিজিজ কভার করছি। তাহলে রিসেন্ট সার্কুলারকে ফলো করলে 3 বছর পরেই এইগুলো রিলেটেড প্রবলেম কভার হবে। এরও একটা চার্ট দিয়ে দিলাম বোঝার জন্য, যেমন ফার্স্ট হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, স্ট্রোক রেজাল্টিং পার্মানেন্ট সিমটম, এগুলো সব কিন্তু কভার করছে আফটার 4 ইয়ার্স অফ পলিসি কন্টিনিউশন। যদি আপনার প্রি এক্সিস্টিং কন্ডিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সাম ইন্স্যুরের একটা লিমিট রয়েছে, ম্যাক্সিমাম 10 লাখ। যদি আপনি 50 লাখ টাকা সাম ইন্স্যুরে নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রি এক্সিস্টিং কন্ডিশনের ক্ষেত্রে 10 লাখ পর্যন্ত কিন্তু পাওয়া যেতে পারে। আর সেক্ষেত্রে আপনি প্রি এক্সিস্টিং কন্ডিশন যখন বলে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইগুলো নিয়ে বেশি ছানবিন হবে না, বলে করাই ভালো। অলওয়েজ প্রি এক্সিস্টিং কন্ডিশন ডিসক্লোজ করে পলিসি করা উচিত, বিশেষ করে এই ধরনের পলিসির ক্ষেত্রে। আরো বিশদ জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। থ্যাংক ইউ।